ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয়। যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না, কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে। তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল। ভূত এক্সপ্রেস। ওয়েলকাম ব্যাক, সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে। শুনছেন ভূত এক্সপ্রেস। আমি শুভ আছি আপনাদের সঙ্গে, আর আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এপিসোডে আমার কাছে 3টে ঘটনা রয়েছে। 3টে ঘটনাই কিন্তু বেশ জমজমাট ঘটনা এবং ভয়ের ঘটনা। 3টে ঘটনাই সাধারণ মানুষের থেকে পাওয়া। তারা যেভাবে আমাকে ঘটনাটি মেইল করে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে আপনাদের সকলকে শোনাবো। আশা করছি আজকের এই এপিসোড প্রত্যেকেরই অনেকটা বেশি ভালো লাগবে। যারা যারা শুনছেন তারা কমেন্ট করে আমাকে জানাবেন কার কোন ঘটনাটা ভালো লাগলো, আর কে কোথার থেকে শুনছেন এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা কাউর থেকে শোনা কোনো ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা পাঠানো খুবই সহজ। ঘটনাটি লিখে জাস্ট আমাকে মেল করলেই হয়ে যাবে। আমাদের মেল আইডি bhuthexpress9@gmail.com। এখানে আপনারা আপনাদের ঘটনাটি লিখে আমাকে পাঠাতে পারেন, আর ঘটনা পাঠানোর সময় আপনারা আপনাদের নাম এবং লোকেশনটা একটু মেনশন করে দেবেন। দেরি করব না, চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি মৌমিতা। যে ঘটনাটি তোমায় লিখে পাঠাচ্ছি এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটা একদম সত্য একটি ঘটনা। যদি ঘটনাটি তুমি তোমার কণ্ঠে পড়ে শোনাও দাদা, তাহলে অনেক খুশি হব। ঘটনায় আসা যাক। ঘটনাটি যখন ঘটেছিল তখন আমার বয়স ছিল 14 বছর। প্রত্যেক দিন বিকালে স্কুল থেকে বাড়ি আসার পর আমি পড়তে চলে যেতাম আমাদের পাশের এলাকার এক মাস্টারের কাছে। আমার একটা সাইকেল ছিল, আমি একাই সেই সাইকেল নিয়ে পড়তে চলে যেতাম, আর ঠিক রাত 9টা নাগাদ আবার বাড়িতে ফিরে আসতাম। স্যারের বাড়ি থেকে বেরোনোর সময় স্যার প্রত্যেক দিন আমাকে এবং বাকি স্টুডেন্টদের কিছুটা পথ এগিয়ে দিত। তারপর ওখান থেকে সবাই যে যার মতো চলে যেত। এমনই একদিন আমি স্যারের বাড়ি থেকে বাড়িতে ফিরছিলাম। কিছুটা পথ আসার পর একটা খাল পার পড়তো। সেই খালের পাশ দিয়েই আমাকে বাড়িতে ফিরতে হতো প্রত্যেক দিন। সেই সময় আমাদের এলাকাটা সেরকম উন্নত ছিল না। এক কথায় বলতে গেলে রাস্তাঘাট সেরকম পাকা ছিল না এবং রাস্তায় সেরকম পরিমাণে কোনো লাইটের ব্যবস্থাও ছিল না। আমি যখন স্যারের বাড়ি থেকে পড়ে নিজের বাড়িতে ফিরতাম তখন খুব একটা মানুষজন রাস্তায় চলাচল করতো না। তো সেদিন স্যারের বাড়ি থেকে যখন আমি বাড়িতে ফিরছিলাম সেই খালপাড়ের ফাঁকা রাস্তাটা দিয়ে, তখন হঠাৎ আমি শুনতে পেলাম আমার নাম ধরে কে যেন একটা আমার পিছন থেকে আমায় ডেকে উঠল। গলার আওয়াজটা খুব চেনা চেনা লাগছিল আমার। সাইকেল থামিয়ে যখন পেছনের দিকে আমি তাকালাম তখন আমি কাউকেই সেখানে দেখতে পেলাম না। এরপর আমি আর সেখানে দাঁড়াই না, আমি সোজা আমার বাড়িতে চলে আসি। ঠিক তেমনই পরের দিনও এই একই জিনিস ওখানটায় হয়। আমি যখন স্যারের বাড়ি থেকে পড়ে রাত ঠিক 9টা নাগাদ বাড়িতে ফিরছিলাম, সেই খালপাড়ের রাস্তাটাতে আসতেই পেছন থেকে আমার নাম ধরে কে যেন একটা আমায় ডেকে ওঠে। আমি আবারও সাইকেল থামিয়ে পেছনে তাকাই। পেছনে তাকাতেই আমি দেখলাম আমার একটা বন্ধু আমায় ডাকছে পেছন থেকে। আমি যে স্যারের কাছে পড়তাম সেই স্যারের কাছে ওই বন্ধুটিও পড়তো। তো আমি সাইকেল থামাতেই সেই বন্ধুটা আমার সামনে আসে, যে আমাকে পেছন থেকে ডাকছিল। সে আমার সামনে এসে আমাকে বলে যে তুই তো এই রাস্তা দিয়ে সোজা যাবি, ওই খালপাড়ের ওপারটাতে আমাকে ছেড়ে দে একটু। আমিও তাকে সাইকেলের পেছনে বসিয়ে গল্প করতে করতে খালপাড়ের ওপারে নামিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে যখন আমি খেতে বসলাম তখন হঠাৎ আমার পিঠে খুব জ্বালা জ্বালা করতে শুরু করলো। আমি আমার মাকে ডেকে বললাম যে মা, আমার পিঠে একটু দেখো তো কি হয়েছে, ভীষণ জ্বালা করছে আমার পিঠে। তখন আমার মা দেখলো যে আমার পিঠে একসাথে অনেকগুলো আঁচড়ের দাগ। আমি ভীষণ অবাক হয়ে গেলাম এটা দেখে, কারণ আমি নিজেও জানতাম না ওই আঁচড়ের দাগ কোথার থেকে আসলো। তো সেদিন আর এসব নিয়ে বেশি মাথা ঘামাইনি আমি।
পরের দিন স্যারের বাড়িতে পড়তে গিয়ে দেখলাম আগের দিন রাতে বাড়ি ফেরার সময় যে বন্ধুটার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল সেই বন্ধুটা পড়তে আসেনি। এরপর আমি আর কাউকে জিজ্ঞাসাও করিনি এই ব্যাপারে যে সেই বন্ধুটা সে কেন পড়তে আসেনি। আমি আমার মতো ক্লাস করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আবারও ঠিক যখন আমি স্যারের বাড়ি থেকে বাড়িতে ফিরছিলাম ওই খালপাড়ের রাস্তাটা দিয়ে, ঠিক ওই জায়গাটাতে পৌঁছানোর পর আমি দেখলাম সেই বন্ধুটা আবারও আমায় পেছন থেকে ডাকছে। আমি সাইকেল থামাতে সে আমার কাছে আসলো এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আজকে পড়তে আসলি না কেন তুই। তখন সে আমায় বলল যে তার নাকি ভীষণ শরীর খারাপ, তাই সে পড়তে যায়নি আজকে। এই বলে সে আমার সাথে বেশ কিছুটা গল্প করতে করতে এগিয়ে আসে এবং তারপর আমি ওখান থেকে আমার মতো করে সাইকেল চালিয়ে আবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর হাত মুখ ধুয়ে আমি দেখলাম আগের দিন আমার শরীরে যেই আঁচড়ের দাগগুলো ছিল সেগুলো আরও বেড়ে গিয়েছে এবং আমার সারা শরীরে বীভৎস একটা বাজেভাবে জ্বালা করছে। আমি আমার মাকে ডেকে সব কিছু দেখাই, সেও ভীষণ অবাক হয়ে যায় এটা দেখে, কারণ আমরা কেউই কিছুই বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে কি হচ্ছিল আমার সাথে এসব। সেদিন রাতে ঘুমানোর পর মাঝরাতের দিকে আমার একটা খুব বাজে স্বপ্ন আসে। স্বপ্নে আমি দেখি যে আমার শরীর একদম শুকিয়ে গেছে, শরীরের হাড়গুলো বেরিয়ে এসেছে আর আমি অনেক চেষ্টা করেও কিছুতেই নড়তে চড়তে পারছি না। একটা অবয়ব আমার মাথার থেকে চুলগুলো সব ছিঁড়ে ছিঁড়ে নিজের মাথায় লাগাচ্ছে। আমি স্বপ্নে এটা পরিষ্কার দেখতে পাই। অবয়বটির মুখ থেকে মাংসগুলো খসে খসে পড়ছিল, আমি এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। অবয়বটির মুখের দিকে যখন আমি তাকালাম, অবয়বটি আমায় বলল, তোর রূপ তোর যৌবন সব আমি কেড়ে নেব তোর থেকে। এই শুনে প্রচণ্ড ভয় পেয়ে আমি ঘুমের মধ্যেই ভীষণ জোরে একটা চিৎকার করে কেঁদে ফেলি। আমার মা আমাকে একটা ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে আর আমি কাঁদতে কাঁদতে আমার মাকে সব কথা জানাই। পরের দিন সকালে আমার বীভৎস জ্বর আসে, যার কারণে আমি স্কুলে যেতে পারি না এবং বিকালে পড়তেও যেতে পারি না। হঠাৎ করেই আমার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। 3-4 দিন কেটে যায়, কিন্তু আমি কিছুতেই সুস্থ হচ্ছিলাম না। ডাক্তার আমাকে অনেক ওষুধ দিয়েছিল, কিন্তু আমি কিছুতেই সুস্থ হচ্ছিলাম না। রোজ রাতে ঘুমানোর পর আমি ভুলভাল স্বপ্ন দেখতাম, আর প্রতিটা স্বপ্নে আমি আমার চেহারাটা দিন দিন কঙ্কালের মতো হয়ে যাচ্ছে এরকম আমি দেখতাম। তো যাই হোক, এরপর এইভাবে প্রায় 4-5 দিনের মতো কেটে গিয়েছিল, কিন্তু আমার শরীর কিছুতেই ঠিক হচ্ছিল না। হঠাৎ করে ভীষণ দুর্বল হয়ে যাচ্ছিলাম আমি। আমার সব বন্ধুরা আমাকে দেখতে আমার বাড়িতে আসলো একদিন। সবাই আমার খোঁজ খবর নিচ্ছিল। ঠিক সেই সময় ওই বন্ধুটাকে, যে বন্ধুটার সাথে আমার দেখা হতো প্রত্যেক দিন, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কয়েকদিন আগে তোরও তো শরীর খারাপ ছিল, তুই এখন কেমন আছিস? তখন সেই বন্ধুটা যা বলল তা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেই বন্ধুটা আমায় বলল যে আমার আবার কখন শরীর খারাপ হলো, আমি তো বাবা মায়ের সাথে কয়েকদিনের জন্য মামার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। আমি তখন তাকে বললাম, আরে 2 দিন আগে স্যারের বাড়ি থেকে ফেরার সময় তো তোর সাথে আমার দেখা হলো, তুই আমাকে ডাকলি, আমার সাথে কথা বললি। তারপরের দিনও তোর সাথে আমার দেখা হলো, আমি তোকে সাইকেলের পেছনে বসিয়ে কিছুটা এগিয়ে দিলাম, তুই বললি তোর খুব শরীর খারাপ তাই তুই পড়তে যাচ্ছিস না। এই কথা শুনে তখন আমার বন্ধুটি আমায় জানায় যে দূর, আমি তো 7 দিন ধরে আমার মামার বাড়িতে ছিলাম, গতকাল বাড়িতে ফিরলাম, তোর শরীর খারাপ শুনলাম তাই তোকে দেখতে আসলাম। এই কথাগুলো শুনে আমি ভীষণ চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, কারণ আমি পরপর 2 দিন পুরো স্পষ্ট আমার বন্ধুটাকে দেখেছিলাম, তার সাথে কথাও বলেছিলাম এবং তাকে আমার সাইকেলের পেছনে বসিয়ে আমি এগিয়েও দিয়েছিলাম কিছুটা পথ। তো যাই হোক, আমি জানি না এই ঘটনার আসল কারণটা কি, আমি তাহলে কার সাথে কথা বললাম আর কাকে এগিয়ে দিলাম, কে ছিল ওটা, এসব আমি কিচ্ছু জানি না। এই ঘটনার পর আমি প্রচণ্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম দাদা। এরপর আমি আমার মাকে এই ঘটনার ব্যাপারে সব জানাতে আমার মা সব কিছু শোনার পর আমাকে একটা পীর বাবার কাছে নিয়ে যায় এবং তিনি আমার ডান হাতে গাছের শেকড়ের মতো কিছু একটা জিনিস পরিয়ে দেয়। তারপর তিনি আমায় বলেন যে আমার ওপর নাকি একটি খারাপ পিশাচের নজর পড়েছে। কোনো না কোনো কারণে আমি সেই পিশাচের ডাকে সাড়া দিয়েছিলাম, তাই সেই পিশাচটি আমায় তার বশে করে নিতে চেয়েছিল। তখন আমি বুঝতে পারি যে আমার বন্ধুর রূপ নিয়ে আমার কাছে যে এসেছিল সে আমার বন্ধু ছিল না, সে একটা পিশাচ ছিল। আমি তাকে 2 বার দেখেছিলাম এবং সেই পীর বাবাটি আমায় বললেন যদি আরেকবার কোনো কারণ বশত সেই পিশাচটি আমায় কাছে পেত তাহলে আমি আর বাঁচতাম না। এরপর সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না।
পড়াশোনা শেষ করার পর বাবা আমার বিয়ে দিয়ে দেয় এবং এখন আমি খুব ভালোই আছি। আমার সাথে ঘটা আরও একটি ঘটনা ঘটেছে, যেটা আমি পরে তোমায় লিখে পাঠাবো। ধন্যবাদ মৌমিতা, এত সুন্দর একটি ঘটনা লিখে পাঠানোর জন্য। এই ঘটনাটি কার কেমন লাগলো এটা কমেন্ট করে সবাই কিন্তু আমাকে জানিও। আর তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে সে ঘটনাটি কিন্তু অবশ্যই আমাকে লিখে পাঠিও সবাই। দেরি করবো না, চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি লিখেছেন তাপসবাবু। তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি। তিনি লিখেছেন, দাদা, এই ঘটনাটি আমার দিদির জীবনে ঘটা ঘটনা। দিদি তখন গার্লস হোস্টেলে থাকতো। একদিন গভীর রাতে দিদি অন্য মেয়েদের সাথে তার রুমেই ঘুমাচ্ছিল। হঠাৎ দিদির ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হওয়ায় দিদি উঠে বসে। সেই হোস্টেলের একটা নিয়ম ছিল, রাতের বেলায় ওয়াশরুমে যেতে হলে দুইজন মিলে যেতে হতো, মানে একজনকে সাথে করে নিয়ে যেতে হতো আর কি। তাই দিদি তার পাশের এক বান্ধবীকে ডাকতে থাকে যে তার সাথে ওয়াশরুমে যাবে কিনা সে। কিন্তু অনেকবার ডাকার পরেও সেই বান্ধবীটি কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। দিদি তখন ভাবে সে নিজেই ওয়াশরুমে চলে যাবে। এরপর যেমন ভাবা তেমন কাজ। দিদি একাই উঠে তার রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 3টের কাছাকাছি বাজে। আশেপাশে তখন কেউ ছিল না, পুরো হোস্টেলটা ফাঁকা আর অন্ধকার হয়েছিল। দিদি গুটি গুটি পায়ে ওয়াশরুমের দিকে এগোতে লাগলো। প্রথম ঘর আর দ্বিতীয় ঘর পার করে সে যখনই তৃতীয় ঘরের সামনেটা এসে পৌঁছালো, তখনই দিদি অনুভব করলো একটা গরম বাতাস দিদিকে স্পর্শ করে চলে গেল। তার মনে হলো যেন কেউ তার শরীরের ওপর নিঃশ্বাস ফেলল। সাথে সাথে দিদি সেখানেই দাঁড়িয়ে পড়ে আর পিছনের দিকে তাকায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। সেখানে কাউকে দেখতে না পেয়ে দিদি আবার ওয়াশরুমের দিকে এগোতে থাকে। তখনই হঠাৎ আবারও সেই গরম বাতাসটা দিদি অনুভব করতে শুরু করে। তার মনে হয় তার পিঠে কেউ হাত রেখে তার কাঁধে নিঃশ্বাস ফেলছে আর তার কানের সামনে ফিসফিস করে কিছু একটা বলার চেষ্টা করছে তাকে। দিদি আবারও থমকে দাঁড়ায় আর পেছন দিকে তাকায়, কিন্তু কোথাও সে কিছুই দেখতে পায় না। দিদি যে ঘরটার সামনে দাঁড়িয়েছিল সেই ঘরটাও বহু দিন ধরে তালা বন্ধ হয়ে পড়েছিল। এরপর দিদি এই বিষয়টাকে অতটা পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে যায় এবং নিজের কাজ ছেড়ে সে তার রুমের দিকে যখন আসে, তখন ওই তৃতীয় ঘরটির সামনে এসে দিদি আবারও থমকে দাঁড়িয়ে পড়ে। দিদির মনে হয় ওই বন্ধ ঘরের ভেতর থেকে ফিসফিস করে একটা শব্দ আসছে। দিদি ভাবতে থাকে এই ঘরটা তো বহুদিন ধরে বন্ধ আর এর ভেতরে তো কেউই থাকে না, তাহলে শব্দটা কিসের আসছে ভেতর থেকে? এইসব দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল ওখানে। ঠিক তখনই হঠাৎ সেই বন্ধ ঘরের ভেতরে প্রচণ্ড জোরে একটা শব্দ হয়। মনে হলো কেউ যেন ঘরের ভেতর থেকে দরজার মধ্যে ভারী কিছু একটা ছুঁড়ে মারল। দিদি এসব কিছুই বুঝতে পারছিল না। সে দেখছিল ঘরের দরজাটা তালা বন্ধ রয়েছে, অথচ তাও ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসছে। দিদি ঠিক করলো সে আর সেখানে কিছুতেই দাঁড়াবে না, নিজের রুমে চলে যাবে সে। ঠিক তখনই প্রচণ্ড জোরে ঘরের ভেতর থেকে কেউ একটা দরজাটাকে ধাক্কা দিতে শুরু করে। মনে হচ্ছিল সেই বন্ধ ঘরের ভেতর থেকে কোনো কিছু যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। দিদি এইসব দেখে বরফের মতো জমে গিয়েছিল, তার হাত পা অসাড় হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল দিদির পা দুটো কেউ টেনে ধরে রেখেছে। সে কিছুতেই পালাতে পারছিল না সেখান থেকে, আর ওদিকে দরজা ধাক্কানোর শব্দটাও ক্রমশ বেড়ে যাচ্ছিল। দিদি এই ভয়াবহ পরিবেশে দাঁড়িয়ে চোখ বুজে কোনো রকমে গায়ের সমস্ত শক্তিকে এক করে সেখান থেকে দৌড়ে তার রুমের দিকে ছুটে যায়। দৌড়াতে দৌড়াতে দিদির মনে হয় একটা গরম বাতাস যেন পেছন পেছন তার দিকেই আসছে। দিদি তড়িঘড়ি করে খুব দ্রুত ছুটে গিয়ে দরজাটাকে ঠেলে নিজের রুমে ঢুকে যায়। তাকে এইভাবে তাড়াতাড়ি ঘরে ঢুকতে দেখে রুমের অন্যান্য ছাত্রীরা তারা সবাই জেগে ওঠে আর সবাই দল বেঁধে দিদির সামনে এসে ঘিরে দাঁড়ায়। সবাইকে দেখে দিদির মনে একটু সাহস আসে আর সে সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে। সব কথা শুনে সবাই প্রচণ্ড রেগে যায় আর বলে, তুই কেন রাতের বেলা একা একা ওয়াশরুমে গিয়েছিস? জানিস না রাতের বেলা একা ওয়াশরুমে যাওয়ার কোনো নিয়ম নেই আমাদের এই হোস্টেলে। এরপর সেই রাতটা সকলে মিলে জেগে কাটায়। সকাল হতেই পুরো ঘটনাটা সারা হোস্টেলে ছড়িয়ে পড়ে। একদল ছাত্রী
দিদিকে নিয়ে দল বেঁধে সেই তৃতীয় ঘরটার সামনে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে সেই বন্ধ দরজার একটি ছোট্ট ফুটোতে চোখ লাগিয়ে তারা সবাই দেখার চেষ্টা করে যে ঘরের ভেতরে কেউ আছে কিনা, কিন্তু কাউকেই তারা দেখতে পায় না। তারা দেখে ঘরের ভিতরটা ধুলো বালিতে ভরে রয়েছে। দেখে বোঝা যাচ্ছিল বহুদিন ধরে সে ঘরে কোনো মানুষের পা পড়েনি। তারপর সবাই ওই ঘর কেন বন্ধ রয়েছে এই বিষয়টা জানার জন্য হোস্টেলের ম্যানেজারের কাছে যায়। ম্যানেজারটি প্রথমে তার মুখ না খুলতে চাইলেও পরে ছাত্রীদের চাপে আসে এবং আসল ঘটনাটা বলতে রাজি হয়। তিনি তাদেরকে বলেন যে প্রায় 20 বছর আগে একটি ছাত্রী ওই ঘরে সুইসাইড করেছিল। তারপর ঘরটিতে পুজো করিয়ে আবার অন্য একজনকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল, কিন্তু ছাত্রীরা কেউই ওই ঘরে টিকতে পারেনি। সবাই অভিযোগ করেছিল ঘরটিতে নাকি প্যারানর্মাল কোনো সমস্যা আছে। সেই থেকে ঘরটা 25 বছর ধরে একইভাবে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। এই ঘটনাটা শুনে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর থেকে দিদি এবং অন্যান্য অনেকেই আর কোনোদিনও রাতে একা ওয়াশরুমে যায়নি ওই হোস্টেলে থাকাকালীন। দাদা, এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে সবাই জানিও। দেরি করব না, চলে যাব আজকের শেষ ঘটনায়। শেষ ঘটনাটি আমাকে যেভাবে লেখা হয়েছে সেভাবেই আমি পড়ে সবাইকে শোনাচ্ছি। ভাইয়া, আমি বাংলাদেশ থেকে আসিফ। আমি আপনার নতুন একজন শ্রোতা। আমার সাথে ঘটা একটি ছোট্ট ঘটনা আমি আপনার সাথে শেয়ার করছি। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটেছিল কয়েক বছর আগে। আমি আমার চাচার বাড়িতে গিয়েছিলাম। আমার চাচা আমায় তাদের বাসায় দাওয়াত দিয়েছিল। বলে রাখি, আমার চাচার বাসার দূরত্ব আমাদের বাসা থেকে খুব একটা না। যদি রিক্সা করে যাই তাহলে 10-15 মিনিট সময় লাগে, আর যদি পায়ে হেঁটে যাই তাহলে ওই 20 কি 25 মিনিট মতো সময় লাগে। তো আমি বিকাল ওই 5টা নাগাদ আমার বাসার সামনে দিয়ে একটা রিক্সা ধরে একদম পুরো চাচার বাসার সামনে চলে যাই। তার বাসায় পৌঁছে দাওয়াত শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তখন রাত প্রায় 11টার মতো বেজে গিয়েছে। বাইরে বড় রাস্তার কাছে এসে যখন আমি রিক্সা খুঁজলাম তখন কোনো রিক্সা চালকই যেতে চাইল না, আর যারা যেতে চাইল তারা অনেক বেশি টাকা ভাড়া চাইছিল আমার থেকে। তার কারণ আমি অনেক রাতে বেরিয়েছিলাম চাচার বাসা থেকে, এবং চাচার বাসা থেকে আমার বাসাটা উল্টো পথে, মানে একটু ভেতরের দিকে ছিল, যার কারণে রিক্সাওয়ালারা একটু বেশি ভাড়া চাইছিল আমার থেকে। এরপর আমি মনে মনে ভাবলাম যে এখান দিয়ে একটুখানি রাস্তা বেকার বেশি টাকা ভাড়া দিয়ে রিক্সা করে গিয়ে কোনো লাভ নেই। এর থেকে ভালো আমি ভেতরের রাস্তা দিয়ে হেঁটেই চলে যাই। তো আমি চাচাকে বললাম যে চাচা, আমি রিক্সা পেলাম না, আমি ভেতরের রাস্তা দিয়ে হেঁটেই চলে যাচ্ছি। এই বলে আমি বাড়ির দিকে এগোতে লাগলাম। বেশ কিছুটা পথ যাওয়ার পর আমাদের বাড়ি থেকে কিছুটা পথ আগে একটি জোড়া পুকুরের রাস্তা পড়ে। জোড়া পুকুর বলতে রাস্তার দুপাশে দুটো ছোট ছোট পুকুর, যেখানে শুধুমাত্র মাছ চাষ করা হতো, আর তার ঠিক মাঝখান দিয়ে ছিল রাস্তাটা যেখান দিয়ে আমি যাচ্ছিলাম। সেই রাস্তা ধরে যখন আমি যাচ্ছিলাম তখন একটি অদ্ভুত জিনিস আমি দেখতে পাই। আমি দেখছিলাম আমার বাঁ দিকের যে পুকুরটা ছিল সেই পুকুরটার একদম শেষ প্রান্তে, মানে কোনার দিকটাতে একটা বিড়াল বসে আছে। এবং আমি খুব অবাক হয়েছিলাম যেটা দেখে, সেটা হলো ওই বিড়ালটা তার নিজের জায়গায় একদম চুপ করে বসেছিল, কিন্তু সেই পুকুরটির থেকে একটা একটা করে মাছ লাফিয়ে ডাঙার ওপর উঠে যাচ্ছিল, যেটা দেখে আমি বেশি অবাক হয়েছিলাম। একটু ভালো করে দেখতেই আমি দেখলাম যে মাছগুলো লাফিয়ে ডাঙায় উঠছে, সেই বিড়ালটা যেখানে বসেছিল কোণার মধ্যে, সেই বিড়ালটা সেই মাছগুলোকে খাচ্ছে ধরে ধরে। এই দেখে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ সেই পুকুরটির থেকে একটার পর একটা মাছ নিজের থেকেই লাফিয়ে ডাঙার ওপর উঠে যাচ্ছিল, আর সেই বিড়ালটার কাছে গিয়েই পড়ছিল যেখানে বিড়ালটা চুপ করে বসে রয়েছিল। এই দৃশ্যটা দেখে আমি জানি না কেন মনে মনে ভীষণ ভয় পেয়েছিলাম। আমি সাথে সাথে আমার হাঁটার গতিটা একটু বাড়িয়ে নিজের বাসায় পৌঁছাই। পরের দিন আমার চাচা আমাদের বাড়িতে আসেন, তখন আমি এই ঘটনার কথাটা আমার চাচাকে জানাই। তিনি আমায় ঠিক করে কিছু বলতে পারেন না, তবে তিনি বলেন হয়তো ওই বিড়ালটা একটা জিন ছিল, সেই জিনটাই হয়তো বিড়াল রূপে সেই পুকুরের ধারে বসে মাছগুলোকে খাচ্ছিল। আমি জানি না ভাইয়া আমি সেদিন ওটা কি দেখেছিলাম, তবে এটা একদম সত্য একটি ঘটনা। এই ছিল আজকের এপিসোডের কিছু ঘটনা।
আশা করছি আজকের এপিসোড সকলের ভালো লেগেছে। কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে আমাকে জানিও। সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি। ভূত এক্সপ্রেস।